বিজেপি নেতাদের শপথ গ্রহণ উপলক্ষে কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে শুভেন্দুর মুখ্যমন্ত্রী হওয়ার খবরে দর্শক দেখতে পাচ্ছেন নরেন্দ্র মোদী কলকাতায় পা রাখতেই গ্রেপ্তার হয় মমতা এবং থালাপতি বিজয়ের অ্যাকশনে। এদিকে আজ নরেন্দ্র মোদী কলকাতায় এসে আটক হয় মমতা ব্যানার্জি এবং থালাপতি বিজয়ের ষড়যন্ত্রে। অন্যদিকে শুভেন্দু অধিকারী ক্ষমতা হারাচ্ছে। পশ্চিমবাংলার রাজনীতিতে উনি এখন অপরাশন, এদেরকে কেউ কাউন্টই করে না। মশা মাছ। দক্ষিণ ভারতের রাজনীতিতে অবশেষে কাটছে অনিশ্চয়তার মেঘ। টানা 4 দিনের নাটকীয় আলোচনা, জোটের হিসাব নিকাশ আর গভর্নরের কঠোর অবস্থানের পর অভিনেতা থেকে রাজনীতিক বনে যাওয়া থালাপতি বিজয় শেষ পর্যন্ত তামিলনাড়ুতে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছেন বলে অভিনন্দন পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী জনাব শুভেন্দু অধিকারী। রাজাকার, জিহাদি, জঙ্গি, বিহারি। পশ্চিমবঙ্গের রাজনীতিতে ঐতিহাসিক পালাবদলের পর অবশেষে সামনে এসেছে বিজেপি সরকারের সম্ভাব্য মন্ত্রিসভার রূপরেখা। মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণার পর থেকেই রাজনৈতিক মহলে চলছে ব্যাপক আলোচনা। এই আলোচনার মাঝেই প্রশ্ন উঠেছে, কেমন হবে বিজেপির এই নতুন সরকার? শনিবার 25শে বৈশাখ ব্রিগেডে মহা শপথ। বিজেপির এই প্রথম ব্রিগেডে কোনো মুখ্যমন্ত্রী শপথ নেবেন, আর সেই ব্রিগেডে এখন সাজো সাজো রব। সরাসরি চলে যাব প্রতিনিধি সান্নিকের কাছে। সান্নিক, এখন ব্রিগেডে আজ কলকাতায় মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠানকে ঘিরে তুলপাড় পরিস্থিতি হয়। নরেন্দ্র মোদী কলকাতায় এসেছেন এবং কলকাতায় এসেই কঠিন বিপদের মুখে পড়েন মমতা ব্যানার্জি এবং থালাপতি বিজয়ের অ্যাকশনে। মমতা ব্যানার্জি নির্বাচনে পরাজিত হওয়ার পর থেকেই বাঘের গর্জন দিচ্ছিল সরাসরি শুভেন্দু অধিকারী সহ অসংখ্য নেতাকর্মীদের বিরুদ্ধে। আজকে দেখতে পারি সে নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও যায় এবং নতুন একটা পরিস্থিতি করে। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে ভারতের পরিস্থিতি এবং শুভেন্দু অধিকারীর শপথ অনুষ্ঠানকে ঘিরে যে নতুন পরিস্থিতি হয়েছে গোপনে, সবকিছু দেখতে পারবেন একটি ভিডিওতে। শনিবার 25শে বৈশাখ ব্রিগেডে মহা শপথ। বিজেপির এই প্রথম ব্রিগেডে কোনো মুখ্যমন্ত্রী শপথ নেবেন, আর সেই ব্রিগেডে এখন সাজো সাজো রব। সরাসরি চলে যাব প্রতিনিধি সান্নিকের কাছে। সান্নিক, এখন ব্রিগেডে সাজো সাজো রব। আজ থেকে নয়, গত কয়েকদিন ধরেই কিরকম ছবি দেখতে পাচ্ছ? মানুষ আসবেন। ব্রিগেডের সমাবেশ, তা কোনো ধর্মীয় সমাবেশ হোক কিংবা কোনো রাজনৈতিক সমাবেশ, বরাবরই একটা আলাদা মাত্রা পায়। তবে এবারে কিন্তু তার সবকিছু ছাপিয়ে যেতে চলেছে। তার কারণ নতুন সরকার এখান থেকেই তার পথ চলা শুরু করবে। এ রাজ্যের নবম মুখ্যমন্ত্রী কে হবেন এখনো পর্যন্ত আমরা জানি না, কিন্তু এই মঞ্চ থেকেই তিনি শপথ গ্রহণ করবেন। এ রাজ্যকে নিয়ে এগোনোর আগামী 5 বছরের জন্য কি কি বার্তা তার থাকে, তার দিকে গোটা রাজ্য প্যারেড গ্রাউন্ডের দিকে তাকিয়ে থাকবে। এবং সেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড বর্তমানে সাজছে, আর কয়েক ঘন্টার মধ্যেই যে মূল মঞ্চ, সেই মূল মঞ্চ প্রস্তুত হয়ে যাওয়ার কথা। যে অনুষ্ঠান হবে তাতে এই মূল মঞ্চে প্রবেশ করার জন্য এখনো পর্যন্ত 22টি এন্ট্রান্স রাখা হয়েছে বলে খবর বিজেপি সূত্রে। এবং ভেতরে যে জায়গাতে মঞ্চ করা হচ্ছে তার একটি পাশে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ যে রাজ্যের মুখ্যমন্ত্রীরা কালকে আমন্ত্রিত হিসেবে কালকে এই অনুষ্ঠানে যোগ দেবেন তাদের বসার আয়োজন করা হয়েছে। মাঝের অংশে থাকছে শপথ গ্রহণের মঞ্চ, যেখানে শপথ গ্রহণ করবেন রাজ্যের মন্ত্রীরা, এবং তারপরে আরেকটি অংশে থাকছে যারা মন্ত্রিসভার যে সদস্যরা হচ্ছেন তাদের বসার জায়গা। এছাড়াও একাধিক বিশেষ আমন্ত্রিত অতিথি তারা নিচের অংশে থাকছেন, এবং পাশাপাশি সাধারণ মানুষ যারা এই শপথ গ্রহণ সেই অর্থে কখনো দেখতে পেতেন না, সেই শপথ গ্রহণ তারা নিজের চোখে। পশ্চিমবঙ্গের রাজনীতি এখন আর শুধু রাজপথে সীমাবদ্ধ নয়, এটি পৌঁছে গেছে ভারতের সর্বোচ্চ আদালতের বারান্দায়। একদিকে নবান্নের 14 তলা ছাড়তে নারাজ আহত বাঘিনী মমতা বন্দ্যোপাধ্যায়, আর অন্যদিকে রাজ্যপাল TN রাবির টেবিলে জমা পড়া সেই গোপন ফাইল যা এক মুহূর্তেই বদলে দিতে পারে বাংলার মানচিত্র। আজ 8ই মে। গত রাতে মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তফা না দিয়ে যে সাহসিকতা বা বিদ্রোহ দেখিয়েছেন তার রেশ এখন পৌঁছে গেছে দিল্লি থেকে লন্ডন পর্যন্ত। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে আজ কি কোনো অলৌকিক নির্দেশ আসবে, নাকি আজ রাতেই বাংলার বুকে নেমে আসবে রাষ্ট্রপতি শাসনের অন্ধকার ছায়া? আজ আমরা ফাঁস করব মমতার আইনি সেলের সেই গোপন ব্লুপ্রিন্ট যা শুভেন্দু অধিকারীর শপথের আনন্দ এক নিমেষেই মাটি করে দিতে পারে। ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ করবেন না, কারণ আজ প্রতিটি তথ্যই বিস্ফোরক। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ সকালেই তৃণমূলের দুঁদে আইনজীবীরা সুপ্রিম কোর্টে এক চাঞ্চল্যকর পিটিশন দাখিল করেছেন। মমতার দাবি খুব পরিষ্কার, যেখানে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন আছে, যেখানে ইভিএমের জালিয়াতি হাতে নাতে ধরা পড়েছে, সেখানে নতুন সরকার গঠন হবে কোন যুক্তিতে? তৃণমূলের আইনজীবীরা আদালতে মেমারি এবং দক্ষিণ 24 পরগনার সেই ভুতুড়ে ভোটের ভিডিও ফুটেজ ও ফরেন্সিক রিপোর্ট জমা দিয়েছেন। মমতার লক্ষ্য হল বিজেপির 207টি আসনের বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে পুরো শপথ গ্রহণ প্রক্রিয়াটিকে স্টে করানো।
যদি আজ আদালত এই প্রক্রিয়া স্থগিত করে দেয় তাহলে শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন মাঝপথেই ধূলিসাৎ হয়ে যাবে। এটি কি তবে ভারতের বিচার ব্যবস্থার সবচেয়ে বড় অগ্নি পরীক্ষা? দর্শক, আমরা যখন এই সংবাদের গভীরে নামলাম তখন আমাদের হাতে এলো ভোট কৌশলী সংস্থা আইপ্যাকের একটি অত্যন্ত গোপন ইন্টারনাল রিপোর্ট। সেই রিপোর্টে দাবি করা হয়েছে তৃণমূল কংগ্রেস আসলে অন্তত 180টি আসনে জিতেছে। তাহলে সেই বিপুল সংখ্যক জয়ী প্রার্থী কোথায় হারালো? অভিযোগ উঠছে ভোটের দিন বিকেল 4টের পর থেকে প্রতিটি বুথে বিজেপির আইটি সেল এবং কিছু অসাধু প্রশাসনিক কর্তা মিলে এক বিশাল ডিজিটাল জালিয়াতি করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় কেন আজ এত আত্মবিশ্বাসী? কারণ তার হাতে রয়েছে সেই বুথ ভিত্তিক তথ্য যা আদালতের সামনে তুলে ধরলে পুরো নির্বাচনের ফল উল্টে যেতে পারে। এটি কি তবে ভারতের ইতিহাসে প্রথম কোনো টেকনিক্যাল কু বা প্রযুক্তিগত উত্থান? ওদিকে রাজভবনে কিন্তু প্রহর গোনা শুরু হয়ে গেছে। সংবিধানের 164-র 1 অনুচ্ছেদ অনুযায়ী রাজ্যপাল চাইলে যে কোনো মুহূর্তে মুখ্যমন্ত্রীকে বরখাস্ত করতে পারেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো কোনো সাধারণ নেত্রী নন। তাকে বরখাস্ত করার অর্থ হল বাংলার রাজপথে কোটি কোটি সমর্থকের ক্ষোভের আগুনে ঘি ঢালা। রাজভবন থেকে আজ বিকেলে একটা গোপন ডেডলাইন পাঠানো হয়েছে কালীঘাটে। লোকভবন সূত্রে খবর, রাজ্যপাল মমতাকে স্পষ্ট জানিয়েছেন তিনি যদি স্বেচ্ছায় পদত্যাগ না করেন তাহলে তাকে বরখাস্ত করে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করা হবে। দিল্লি থেকে নির্দেশ এসেছে শুভেন্দুর শপথের পথে কোনো বাধা রাখা যাবে না। কিন্তু মমতা কি এই আলটিমেটাম মানবেন, নাকি তিনি বরখাস্ত হয়ে নিজেকে গণতন্ত্রের শহীদ হিসেবে তুলে ধরবেন? বিজেপির অন্দরমহল কিন্তু আজ অত্যন্ত উত্তেজিত। শুভেন্দু অধিকারী আজ সকালেই নিউ টাউনের এক গোপন বৈঠকে তার সম্ভাব্য মন্ত্রিসভার তালিকা চূড়ান্ত করেছেন। দিল্লি থেকে খবর আসছে খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুভেন্দুকে নির্দেশ দিয়েছেন কাল সকাল 10টায় শপথের জন্য প্রস্তুত থাকতে। বিজেপি মনে করছে মমতা স্রেফ সময় নষ্ট করার চেষ্টা করছেন। কিন্তু তারা কি জানেন না যে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো লড়াই মাঝপথে ছাড়েন না? শুভেন্দুর এই তাড়াহুড়ো কি তবে তার জন্য কোনো বড় বিপদ ডেকে আনবে? যদি শপথ নেওয়ার পর আদালত নির্বাচন বাতিল করে দেয় তবে কি শুভেন্দুর রাজনৈতিক কেরিয়ারে এক বিশাল কলঙ্ক লাগবে না? এই সাংবিধানিক সংকটের সবচেয়ে ভয়াবহ দিক হল প্রশাসনের ভেঙে পড়া। নবান্নের অনেক বড় বড় আইএএস এবং আইপিএস অফিসার আজ অফিসে আসেননি। তারা দোটানায় আছেন। কার নির্দেশ মানবেন, মমতার নাকি রাজ্যপালের? লালবাজারের অন্দরে খবর পাওয়া যাচ্ছে অনেক পুলিশকর্মী আজ আর লাঠি ধরতে রাজি নন। তারা ভাবছেন যদি আজ মমতা ফিরে আসেন তবে বিজেপির দালালি করার ফল কি হবে? আবার যদি বিজেপি ক্ষমতায় আসে তবে মমতার অনুগতদের কি অবস্থা হবে? এই পাওয়ার গেমে বাংলার আইন শৃঙ্খলা আজ খাদের কিনারায় দাঁড়িয়ে। কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর এক চাঞ্চল্যকর তথ্য আমাদের হাতে এসেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন শুভেন্দু অধিকারী যদি সরকার গঠন করতে না পারেন তবে বিজেপি কি তবে পশ্চিমবঙ্গকে খণ্ড বিখণ্ড করার চক্রান্ত করছে? উত্তরবঙ্গকে আলাদা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল করার যে পুরনো দাবি তা কি আবার উস্কে দেওয়া হচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় এই বিভাজনের রাজনীতির বিরুদ্ধেই এখন প্রধান ঢাল হয়ে দাঁড়িয়েছেন। তিনি জানেন তিনি ক্ষমতা ছাড়লে শুধু রাজনৈতিক বদল হবে না, বাংলার ভৌগোলিক মানচিত্রও বদলে যেতে পারে। তাই এই লড়াই এখন আর কেবল মুখ্যমন্ত্রীর গদি বাঁচানোর নয়, এটি এখন অখণ্ড বাংলাকে রক্ষা করার লড়াই। শুধু ভারত নয়, আজ সারা বিশ্বের নজর এই সংকটের দিকে। বিবিসি এবং সিএনএনের মতো সংবাদ মাধ্যমগুলো আজ হেডলাইন করেছে, ভারতের গণতন্ত্র কি আজ বিপন্ন? পশ্চিমবঙ্গের এই অচলাবস্থা ভারতের বৈশ্বিক ভাবমূর্তিকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করছে। মমতা বন্দ্যোপাধ্যায় কি তবে আন্তর্জাতিক জনমত গড়ে তুলে দিল্লির উপর চাপ সৃষ্টি করতে চাইছেন? তার এই লড়াই কি তবে মোদী সরকারের জন্য আন্তর্জাতিক স্তরে এক বড় মাথা ব্যথার কারণ হতে যাচ্ছে? বাংলার এই পতনের উপর নির্ভর করছে পুরো দক্ষিণ এশিয়ার গণতান্ত্রিক ভারসাম্য। মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যতদিন না ইভিএম জালিয়াতির বিচার হবে ততদিন এই সরকারকে শান্তিতে কাজ করতে দেওয়া হবে না। আগামীকাল বিধানসভার প্রথম দিন থেকে তৃণমূলের সকল বিধায়ক কালো পোশাক পরে অধিবেশনে যোগ দেবেন। বাংলার প্রতিটি ব্লকে ব্লকে শুরু হতে যাচ্ছে অসহযোগ আন্দোলন। মমতা আজ আহত বাঘিনী, আর আহত বাঘিনী যে কত বড় ভয়ঙ্কর হতে পারে তা বিজেপি খুব দ্রুতই হাড়ে মাসে টের পাবে। লড়াই শুরু হয়ে গেছে নবান্ন থেকে রাজভবন, কালীঘাট থেকে সুপ্রিম কোর্ট। দর্শক, পরিস্থিতি এখন যে বিন্দুতে দাঁড়িয়ে তাতে বলাই বাহুল্য আজকের রাত বাংলার ইতিহাসে এক নতুন থ্রিলারের ক্লাইম্যাক্স। একসময় যাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী বা একনিষ্ঠ শিষ্য বলা হতো, সেই শুভেন্দু অধিকারী এখন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী। দীর্ঘ লড়াই আর রাজনৈতিক মেরুকরণের শেষে এই পরিবর্তন পশ্চিমবঙ্গের ইতিহাসে এক বড় মোড়। অন্যদিকে দক্ষিণের রাজ্য তামিলনাড়ুতে ঘটেছে বড় রাজনৈতিক পরিবর্তন। সেখানে সরকার গড়তে চলেছেন মেগাস্টার বিজয় থালাপতি। আয়োজন আছেন সঞ্জিতা সিলভিয়া।
শুভেন্দু অধিকারী একসময় নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম কাণ্ডারি এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত বিশ্বস্ত সেনাপতি। রাজনীতির অন্দরমহলে একসময় তাকে মমতার উত্তরসূরি ভাবা হতো, কিন্তু সময় বদলেছে। ভাইপো অভিষেক ইস্যুতে এককালের দিদির সঙ্গে দূরত্ব বাড়িয়ে বেছে নিয়েছিলেন ভিন্ন পথ। সেই পথই তাকে পৌঁছে দিল নবান্নের মসনদে। শুক্রবার বিকেলে সব জল্পনার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভার পরিষদীয় দলনেতা বা নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করে বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, নবনির্বাচিত 207 জন বিধায়কের সর্বসম্মত প্রস্তাবেই তাকে বিধানসভার পরিষদীয় দলনেতা নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত হওয়ার পরেই শুভেন্দু অধিকারীর মুখে শোনা যায় চড়ুইবতী বা এগিয়ে চলার মন্ত্র। নতুন বিজেপি সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেয়া প্রতিশ্রুতি পূরণে কাজ করবে বলেও জানান। শুভেন্দু বলেন, সন্দেশখালী থেকে আরজিকর, নারীদের উপর হওয়া সব অন্যায়ের বিচারে দ্রুত কমিশন গঠন করা হবে। গণতান্ত্রিকভাবে আপনাদের সকলের মতামত এবং সমর্থন নিয়ে শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে নতুন মুখ্যমন্ত্রীর শপথ, যেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ এনডিএ শাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীরা। মুখ্যমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণের পর শুভেন্দুর সামনে পাহাড় সমান চ্যালেঞ্জ, বিশেষ করে কর্মসংস্থান, শিল্পায়ন এবং আইন শৃঙ্খলা রক্ষা। এই 3 ফ্রন্টেই তাকে প্রমাণ করতে হবে তিনি কেবল একজন দক্ষ সংগঠকই নন, একজন যোগ্য প্রশাসকও বটে। বাংলার এই পালাবদলের মাঝে দক্ষিণ ভারতেও বইছে পরিবর্তনের হাওয়া। তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে অভূতপূর্ব জয় ছিনিয়ে নিয়ে রাজ্যটির মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন সুপারস্টার বিজয় থালাপতি। এর আগে সরকার গঠন করতে প্রয়োজনীয় ম্যাজিক নাম্বার কম থাকায় বিজয়ের দল টিভিকে নানা নাটকীয়তার মধ্যে দিয়ে যেতে হয়। তামিল রাজনীতিতে ডিএমকে ও এআইএডিএম এর আধিপত্য কাটিয়ে বিজয়ের এই উত্থান এক নতুন ধারার সূচনা করল। উত্তরে শুভেন্দু অধিকারী আর দক্ষিণে বিজয় থালাপতি। ভারতের রাজনীতিতে এখন নতুন মুখের জয় জয়কার। এই পরিবর্তনের হাওয়া দেখা যাক সাধারণ মানুষের জীবনে কতটা পরিবর্তন আনবে। অভিনন্দন পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী জনাব শুভেন্দু অধিকারী। বাংলাদেশের রাজাকার, জিহাদি, জঙ্গি, বিহারি, পাকি প্রেমী, জামাত, বিএনপি, এনসিপি, ছাত্র শিবির, ছাত্রদল অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষের যতগুলো শক্তি আছে বাংলাদেশে রাজনৈতিকভাবে যারা প্রভাব বিস্তার করার চেষ্টা করে তাদের মাথার উপর এক প্রকার আকাশ ভেঙে পড়েছে। কারণ পশ্চিমবঙ্গে এমন একজন ব্যক্তি চিফ মিনিস্টার নির্বাচিত হয়েছেন যে কিনা 5 আগস্টের পর থেকে রাজাকারদের বিরুদ্ধে, ইউনুস গংয়ের বিরুদ্ধে, সন্ত্রাসী জঙ্গি জামাত বিএনপির বিরুদ্ধে একাধিক সাক্ষাৎকার দিয়েছে, যে কিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করেছেন। বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে, অফিসিয়াল যে ফেসবুক পেজ, সেখান থেকে শুভেন্দু অধিকারী এবং বিজেপিকে একটা শুভেচ্ছা জানিয়েছে তারা একটা প্রেসের মাধ্যমে। এটা নিয়ে বিভিন্ন ধরনের বিতর্ক হচ্ছে। সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উল্লেখ করার কারণে আওয়ামী লীগের একাধিক অনলাইন বিশ্লেষক অনেকে বিভিন্ন ধরনের বিতর্ক করার চেষ্টা করছেন। তাদের উদ্দেশ্যে একটা কথা, দেখেন রাজনীতিতে ডিপ্লোমেসি অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট। তারেক রহমানের সরকার নির্বাচিত হোক কিংবা নির্বাচিত না হোক, কিংবা জনগণের ভোটে হোক কিংবা না হোক, এই সরকার একটা নির্বাচন দিয়ে ক্ষমতায় এসেছে। এরপর ভারত সরকার কিন্তু তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে শুভেচ্ছা জানিয়েছে। বঙ্গবন্ধু কন্যা ভারতে অবস্থান করে তিনি চাইলেও ডিপ্লোমেসির ঊর্ধ্বে গিয়ে তাকে রানিং প্রধানমন্ত্রী হিসেবে কোনো প্রেস দিতে পারেন না। সুতরাং সেই জায়গা থেকে আমি ব্যক্তিগতভাবে মনে করি এই প্রেসটা দেওয়া হয়েছে যেহেতু ভারতবর্ষ তারেক রহমানের সরকারকে শুভেচ্ছা জানিয়েছে, বঙ্গবন্ধু কন্যা ভারতবর্ষে অবস্থান করছেন, সেই জায়গা থেকে তিনি সাবেক প্রধানমন্ত্রী হিসেবে নিজেকে সম্বোধন করেছেন এবং আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে এইটাই দেওয়া হয়েছে। এইটা নিয়ে বিতর্ক করার মতো কোনো বিষয় আমি দেখছি না। আরো একটা বিষয় নিয়ে বিতর্ক করার চেষ্টা করা হচ্ছে যে শুভেন্দু অধিকারীকে বিশেষভাবে কেন শুভেচ্ছা জানানো হলো। দেখেন, পৃথিবীতে প্রত্যেকটা সম্পর্ক নিয়ন্ত্রিত হয় দেওয়া এবং পাওয়ার মাধ্যমে। অর্থাৎ আপনার সাথে কারো সম্পর্ক নির্ধারণ হয়, আপনি দিবেন, আপনি নিবেন, আপনি দিবেন না, আপনি নিবেন না। 5 আগস্টের পর থেকে যখন বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে কথা বলার মতো কেউ ছিল না, 5 আগস্টের পর যখন আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর নির্যাতন, নিপীড়ন, হত্যা, খুন, গুম, যাবতীয় অপকর্ম আওয়ামী লীগের বিরুদ্ধে করা হয়েছে, বঙ্গবন্ধুকে অসম্মান করা হয়েছে, শেখ হাসিনাকে অসম্মান করা হয়েছে, এইসব বিষয় আন্তর্জাতিক গণমাধ্যম কিংবা উপমহাদেশের বিভিন্ন গণমাধ্যমে তুলে ধরার মতো কেউ ছিল না। আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় পলাতক, জীবন রক্ষার জন্য বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে। সেই সময় তারা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন কিংবা গণমাধ্যম বলেন কথা বলার সুযোগ পায়নি, কথা বলার সাহসটুকু দেখাতে পারেনি। ঠিক 5 আগস্টের পর থেকে এই একটা মানুষের উপর আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ, তিনি আমাদের হয়ে কথা বলেছেন। তখন আমাদের যে কথাগুলো বলার প্রয়োজন ছিল ঠিক সেই কথাগুলা শুভেন্দু অধিকারীর মুখ থেকে আমরা শুনেছি। ভারতের প্রত্যেকটা গণমাধ্যমে তিনি বাংলাদেশের হিন্দু নির্যাতন, বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর নির্যাতন,
বঙ্গবন্ধুকে অসম্মান, শেখ হাসিনাকে অসম্মান সবকিছু নিয়ে একাধারে বলে গেছেন। সুতরাং তার প্রতি একটা বিশেষ কৃতজ্ঞতা বোধের জায়গা আওয়ামী লীগের নেতাকর্মীদের থাকা উচিত বলে আমি মনে করি। সেই জায়গা থেকে বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ একটা প্রেস বিজ্ঞপ্তির মধ্য দিয়ে শুভেন্দু অধিকারী এবং বিজেপিকে পশ্চিমবঙ্গে সরকার গঠন করার জন্য শুভেচ্ছা জানিয়েছে। এইটাকে আমি বাজেভাবে দেখছি না, এটা চমৎকার। এবং কেন জানিয়েছে সেটা নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন। শুভেচ্ছা জানানোর কয়েক ঘন্টার ব্যবধানে শুভেন্দু অধিকারীকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। আনুষ্ঠানিক ঘোষণা বাকি আছে, আমি যখন ভিডিওটা বানাচ্ছি এর মধ্যে হয়তো বা ঘোষণা হয়ে গেছে। আগামীকাল দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে। বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি আমরা নরেন্দ্র মোদীর বিষয় নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে কথা হয়। এই বিষয়গুলো দেখে এবং নরেন্দ্র মোদীর বিষয় নিয়ে আপনার মন্তব্য কি, কলকাতার বর্তমান অবস্থা নিয়ে আপনার মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন চেপে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।